নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি আজকে আপনাদের এই প্রেসক্রিপশনটিতে দেখাবো যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলে আলট্রাসোনোগ্রাফি যে করা হয় ওটার মধ্যে রিপোর্টটা কীরকম দেখতে লাগে, কি করে আপনি বুঝবেন যে আপনি প্রেগনেন্সি আছেন কিনা সেই আলট্রাসোনোগ্রাফিটা দেখে। সেখানে যে ভ্রূণটা রয়েছে, মানে যে বাচ্চা হওয়ার যে ভ্রূণটা, সেই ভ্রূণটা কীরকম অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে যে প্রাথমিক অবস্থায় যে টেস্টগুলো করতে দেওয়া হয় সেগুলো কী কী সেগুলো আমরা দেখে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি যে সমস্ত রোগের ব্যাপারে কিন্তু আলাদা আলাদা ডাক্তারবাবু থাকেন। তো মহিলাদের ব্যাপারে, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য যে ডাক্তারবাবুরা থাকেন তাদেরকে কিন্তু বলা হয় মহিলা ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। দেখুন, দুটো শব্দ রয়েছে, মহিলা রোগ বিশেষজ্ঞ এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ। অর্থাৎ যে সমস্ত ডাক্তারবাবুরা মহিলাদের সমস্ত রকম বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ যাদের বলা হয়, এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ মানে যারা বাচ্চার ডেলিভারির সময় যাদের অভিজ্ঞতা প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে পেশেন্টটি, অর্থাৎ লক্ষ্মী বর্মন বলে যে পেশেন্টটা রয়েছেন, 19 বছর বিবাহিত মহিলা, ওনার ফার্স্ট টাইম প্রেগনেন্সি উনি ডাক্তারবাবুকে দেখান, কারণ ওনার সঠিক সময় পিরিয়ডস আসছিল না। তো যার কারণে তিনি পিরিয়ডস যে ডেটে হওয়ার কথা সেই ডেটটা পার হয়ে 10-15 দিন অপেক্ষা করেন। 10-15 দিন অপেক্ষা করার পর একটা প্রেগনেন্সি কিট নিয়ে বাড়িতে টেস্ট করেন। সেই টেস্টটা করলে জানা যাবে যে প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট কী রয়েছে। যদি প্রেগনেন্সি কার্ডের মধ্যে দুটো পিঙ্ক কালার আসে তাহলে বুঝতে হবে পজিটিভ। তো এই ক্ষেত্রে পেশেন্টটার প্রেগনেন্সি কিটের রেজাল্ট ছিল দুটো পিঙ্ক লাইন, তার মানে কি যে পজিটিভ রয়েছে। অ্যাকচুয়ালি কী হয়, প্রেগনেন্সি কিটের মধ্যে এমন কিছু সিস্টেম থাকে যেটাকে বলা হয় হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোনকে ডিটেক্ট করে। সেই হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন, যেটাকে HCG হরমোন বলা হয়, এটা যদি ডিটেক্ট করতে পারে তার মানে বুঝতে হবে প্রেগনেন্সি রিপোর্ট কী রয়েছে, পজিটিভ রয়েছে। তো এই ক্ষেত্রে পেশেন্টটি 19 বছর যে রয়েছে ইনি পজিটিভ করেন এবং তারপর তিনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করেন। তো আপনাদের খেয়াল রাখতে হবে যখনই প্রেগনেন্সি পজিটিভ আসবে তো ফার্স্ট টাইম অর্থাৎ ফার্স্ট 3 মান্থস কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে, কারণ এই প্রথম 3টা মাস কিন্তু খুব ভাইটাল। ডাক্তার পরামর্শ নেওয়া, বিভিন্ন টেস্ট করা, যাতে আপনার বাচ্চার বা ভ্রূণের যেন কোনো অসুবিধা যেন না হয় এবং বাচ্চাটাকে যেন প্লাজেন্টাটা যেন প্রতিরক্ষা করতে পারে সেই ভ্রূণটাকে, সেটাও কিন্তু ব্যাপার। প্লাজেন্টা কি সেটা সব কিছু ডিটেলসে আসবো। তো দেখুন, এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন পেশেন্টের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে, বয়স দেওয়া রয়েছে 19 বছর, ফিমেল পেশেন্ট, এবং কোন ডেটে তিনি দেখেছেন দেখুন এই ডেটটা কিন্তু উল্লেখ করা রয়েছে 12 ডিসেম্বর 2023। তো সেখানে প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট যেটা করা হয় সেটা কিন্তু পজিটিভ আসে এবং ডাক্তারবাবু অ্যাডভাইস করেন USG অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দেন ফর FPP কথার মানে হচ্ছে ফোরামিনা প্যারিটালিয়া পারম্যাগনা, মানে যে ফেটাল রয়েছে, ভ্রূণে রয়েছে, সেই অবস্থাটা কেমন রয়েছে সেই অবস্থাটা জানার জন্য কিন্তু এই টেস্টটা দেওয়া হয়। এবং তার সঙ্গে ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন হিমোগ্লোবিন টেস্ট করার জন্য। রক্তের মধ্যে যেহেতু মা রয়েছেন, তিনি মা হবেন আর কি, তো ওনার শরীরে রক্তের মধ্যে হিমোগ্লোবিন উপস্থিত কতটা রয়েছে এবং ব্লাড গ্রুপ ওনার কি সেটা কিন্তু অবশ্যই জানতে হবে পেশেন্টকে এবং ডাক্তারবাবুকে, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। প্রয়োজন হলে রক্ত দরকার হতে পারে বা কী গ্রুপ সেটা অবশ্যই জানতে হবে। তার সঙ্গে RH ফ্যাক্টরও একটা ব্যাপার থাকে। সমস্ত কিছু জানার জন্য কিন্তু ডাক্তারবাবু এই টেস্টটা দিয়েছেন। এবং এই অবস্থায় ডাক্তারবাবু পেশেন্টটার ব্লাড প্রেশার কিন্তু মেজার করে দেখেছেন ডিজিটাল মেশিন দ্বারা 130/80 মিলিমিটার অফ মার্কারি। দেখুন, ডিজিটাল মেশিনে কিন্তু 10-15 মিলিমিটার অফ মার্কারি প্রেশার কিন্তু সবসময় উচ্চ দেখায়, অনেক সময় কমও দেখাতে পারে। যান্ত্রিক মেশিন তো ভুল হতেই পারে। তো চেষ্টা করবেন যে ব্লাড প্রেশার সবসময় স্পিগমোম্যানোমিটার ম্যানুয়ালি মাপার চেষ্টা করবেন। তো এতে কী হয়, সঠিক ব্লাড প্রেশারটা কিন্তু চলে আসে। তো এই ব্লাড প্রেশারটা মেজার করেছেন এবং পরামর্শ দিয়েছেন এই টেস্টগুলোর করার। তো কী রয়েছে রিপোর্টটা সেটা কিন্তু আমরা দেখে নেব। বলে রাখি, এই টেস্টের পাশাপাশি কিন্তু আরও অন্যান্য টেস্টও কিন্তু দেওয়া হয়, যেমন থাইরয়েড টেস্ট আছে, তারপর হচ্ছে সুগার টেস্ট, আরও বিভিন্ন পরীক্ষা কিন্তু দেওয়া হয়। তো দেখুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ আলট্রাসোনোগ্রাফির যে টেস্ট রিপোর্ট, যেটা USG অর্থাৎ পেটের ছবি করিয়ে, মানে ছবি করানো হয় যাতে জানা যায় যে কী অবস্থায় রয়েছে সেই ভ্রূণটা বা প্রেগনেন্সি রিপোর্ট কী রয়েছে সেটা জানার জন্য। তো দেখুন বন্ধুরা, যখনই আপনি আলট্রাসোনোগ্রাফির টেস্ট রিপোর্ট দেখতে যাবেন, বিশেষ করে প্রেগনেন্সি টাইমে, তো আপনাদের খেয়াল করতে হবে সেই রিপোর্টটার মধ্যে পেশেন্টের ডিটেলসের মধ্যে কী কী দেওয়া রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন
পেশেন্টের ডিটেলস মধ্যে পেশেন্টের নাম যেমন লক্ষ্মী, বয়স 19 বছর, জেন্ডার ফিমেল, এক্সামিনেশন কী করা হয়েছে, ইউএসজি অফ এফপিপি এই যে রিপোর্টটা, তারপরে ডেট অফ এক্সাম, কোন ডেটে এই টেস্টটা কিন্তু করা হয়েছে সেটাও কিন্তু দেখতে হবে, এবং কোন ডাক্তারবাবু এটাকে অ্যাডভাইস করেছেন এই টেস্টটা রিপোর্ট করার জন্য সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকে, যদিও সেটা হাইড করা রয়েছে ফর সিকিউরিটি পারপাস। তো দেখুন এখানে প্রথম যে রিপোর্টটা করা হয়েছে সেটা কি ইউটেরাস যে লেখা রয়েছে, এই যে ইউটেরাস, তো ইউটেরাসের বাংলা মানে হচ্ছে জরায়ু। তো জরায়ু যেটা স্ত্রী প্রজনন তন্ত্রের একটা অন্যতম প্রধান অঙ্গ, যা নারীদের ওই জরায়ু দ্বারা বা জরায়ুর মাধ্যমে ঋতুস্রাব, প্রজনন এবং সন্তান জন্মদানের প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়, যেটা ভ্রূণকে পুষ্ট করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং মনে রাখবেন বন্ধুরা, এই যে জরায়ুর কথাটা যে আপনাদের বলছি ইউটেরাস, এই জরায়ুর মধ্যেই কিন্তু গর্ভস্থ ভ্রূণ কিন্তু মানে গর্ভকালে আস্তে আস্তে এই ভ্রূণ কিন্তু বড় হতে থাকে, এবং জরায়ুর মধ্যে যা ঘটবে সেটাকে কিন্তু বলা হয় ইন ইউটেরো কিন্তু বলা হয়। তো এখানে প্রথমে দেখুন প্রথম লাইনে কী বলা রয়েছে, সিঙ্গেল লাইফ ইন্ট্রা ইউটেরিন প্রেগনেন্সি সিন, মানে সেই ইউটেরাসের মধ্যে জরায়ুর মধ্যে একটা সিঙ্গেল লাইফ একটা ভ্রূণের কথা বলা হচ্ছে, এখানে দেখা গেছে উইথ গুড ডেসিডুয়াল রিয়াকশান, ভালো প্রতিক্রিয়া কিন্তু জানা যাচ্ছে, মানে সেখানে কিন্তু ভ্রূণটা ঠিক অবস্থায় রয়েছে এবং লাইভ রয়েছে, মানে জীবিত অবস্থায় রয়েছে, মানে সেই ভ্রূণটার মধ্যে কার্ডিয়াক পালসেশন ইজ রেগুলার, কার্ডিয়াক মানে হার্টবিট হচ্ছে, সেটা কিন্তু রেগুলার মানে স্বাভাবিক অবস্থায় যেটা হওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে। এবং তার পাশাপাশি কী লেখা রয়েছে যে ফেটাল, অর্থাৎ সেই ভ্রূণটার যে হার্ট রেট রয়েছে, হৃদস্পন্দন, সেটা কিন্তু 175 বিটস পার মিনিট, বিপিএম মানে বিটস পার মিনিট। তো প্রেগনেন্সি পিরিয়ডসটাকে 3টে স্টেজে ভাগ করা হয়, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড এবং থার্ড। তো প্রথম অবস্থায় ভ্রূণের হার্টবিট কিন্তু 110 থেকে 170 বিটস পার মিনিট অ্যাভারেজ কিন্তু থাকতে পারে, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লেখা রয়েছে যে প্লাসেন্টা ইজ ফর্মিং। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার প্লাসেন্টাটা কী, তো মনে রাখবেন যখন ডিম্বাণু নিষিক্ত হবে শুক্রাণু দ্বারা, তো সেটা যখন জরায়ুতে যখন স্থাপন হবে, ইমপ্লান্ট বলা হয়, তারপর কিন্তু সেই ভ্রূণটাকে প্রতিরক্ষা করার জন্য সেই ভ্রূণের আবরক একটা প্লাজেন্টা হবে, একটা ঘরের মতো, সেই প্লাজেন্টার মধ্যে কিন্তু সেই ভ্রূণটা কিন্তু থাকবে। প্লাজেন্টা কিন্তু একটা অস্থায়ী মানে অস্থায়ী অঙ্গ বা যেটাকে টেম্পোরারি অর্গ্যান বলা হয়, যা গর্ভাবস্থায় জরায়ুর মধ্যে সেটা কিন্তু তৈরি হয়, এবং সেটা কিন্তু জরায়ুর প্রাচীরের সঙ্গে সংযুক্ত থাকে এবং নাভির মাধ্যমে আপনার শিশুকে কিন্তু পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। প্লাজেন্টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং প্লাজেন্টার ভিতরে কিন্তু এক ধরনের লিকুইড টাইপের থাকে, যা বাচ্চাটাকে বিভিন্ন আঘাতজনিত সমস্যা এবং বাচ্চাটাকে সুস্থ রাখার জন্য কিন্তু খুব দরকার। তো এই প্লাজেন্টা কিন্তু বিভিন্ন কাজ রয়েছে, যেরকম শিশুকে যেরকম বললাম অক্সিজেন পুষ্টি সরবরাহ করে, তার পাশাপাশি শিশুকে ক্ষতিকর বজ্র এবং কার্বন ডাইঅক্সাইড অপসারণ করতে সাহায্য করে, হরমোন তৈরি করতে সাহায্য করে যেটা শিশুর বৃদ্ধির জন্য যেটা প্রয়োজন। তাছাড়া আপনার শিশুর অনাক্রমতা পাস করার জন্য, মানে আপনার থেকে আপনার শিশুর অনাক্রমতা পাস করানোর জন্যও কিন্তু দরকার হতে পারে। এছাড়া বিভিন্ন কাজে কিন্তু এই প্লাসেন্টার ভূমিকা রয়েছে। প্লাসেন্টার সাইজ কিন্তু মনে রাখবেন, যেটা লম্বা সেটা 22 সেন্টিমিটার বা 9 ইঞ্চ কাছাকাছি হয় প্রায়, এবং যেটা থিকনেস বা যেটা পুরুত্ব সেটা হচ্ছে 0.8 থেকে 1 ইঞ্চি, বা যেটা সেন্টিমিটার যদি বলি তাই 2 থেকে 2.5 সেন্টিমিটার অবধি কিন্তু হতে পারে। তো এই প্লাসেন্টা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এবং এই প্লাসেন্টার ভেতরে যে লিকুইড ভলিউমটা থাকার লিকুয়ার ভলিউম লেখা রয়েছে সেটা কিন্তু নর্মাল, যেটা থাকা দরকার সেটা কিন্তু রয়েছে। এবার ফার্স্ট টাইম যখন এটা টেস্ট করা হলো, তো সেই অবস্থায় ভ্রূণটার সময় মানে দিন কত বয়স হলো সেটা জানার জন্য এই যে লেখা রয়েছে সিআরএল মেজার লেখা রয়েছে। তো এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার এই সিআরএল কথাটার মানে কি? সিআরএল কথার মানে হচ্ছে ক্রাউন রাম্প লেংথ, অর্থাৎ বাচ্চার মাথা থেকে শুরু করে শেষ অবধি এই যে দৈর্ঘ্যটা সেটা কতটা। ক্রাউন মানে কিন্তু মুকুট, আমরা জানি ক্রাউন মানে কি মুকুট, সেই মুকুট মানে মাথা থেকে শুরু করে রাম্প একদম নিতম্ব অবধি টোটাল দৈর্ঘ্যটা কত সেটা বলা রয়েছে মেজার 2.49 সেন্টিমিটার, কত 2.49 সেন্টিমিটার, কারেসপন্ডিং টু 0.9 উইকস অ্যান্ড 1 ডে, মানে সেই 2.49 সেন্টিমিটার যে ভ্রূণের দৈর্ঘ্য সেটা আনুমানিক সেটা 9 সপ্তাহ 1 দিন হলে সেই দৈর্ঘ্যটা বোঝা যায়, সেটা কিন্তু অনুমান করা গেছে। তো কম্পোজিট
কম্পোসাইট ফেটাল এজ মানে প্রায় আর কি যে ভ্রূণের বয়স সেটা হচ্ছে 9 সপ্তাহ প্লাস 1 দিন, মানে 9 সপ্তাহ মানে কি 7 লং 63 দিন প্লাস 1 মানে 64 দিন কিন্তু বাচ্চাটার বয়স হয়েছে। এবং অনুমান করা যাচ্ছে যে বাচ্চাটার যে ডেলিভারি ডেট হবে সেটা কবে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি 15/7/2024। তো 15/7/2024 কিন্তু কি হতে পারে, ডেলিভারি সময় আসতে পারে বা ওই সময় কাছাকাছি ডেলিভারি কিন্তু হতে পারে। এটা কিন্তু এখানে পরিষ্কার জানা গেছে, কারণ একটা সময় যাওয়ার পর প্রেগনেন্সির যে টাইম পিরিয়ড সেটা হওয়ার পর বাচ্চা যখন হয়ে আসবে ডেলিভারি হবে তখন যে সময়টা সেটা কিন্তু এটা বলা রয়েছে। তো এখানে আলটিমেটলি যে ইমপ্রেশনটা, তো নর্মালি যে টেস্টটা দেওয়া হয় আলট্রাসোনোগ্রাফি ফর প্রেগনেন্সির ক্ষেত্রে, তো এটাই জানার জন্য যে বাচ্চাটার বয়স কত, মানে ভ্রূণটার বয়স কত হয়েছে, কত দিন, এবং ভ্রূণটার হার্টবিট ঠিক আছে কিনা, আর যে প্লাজেন্টা তৈরি হয়েছে সেটা তৈরি হয়েছে কিনা, প্লাজেন্টার ভিতরে যে লিকুইড ভলিউমটা থাকা দরকার সেটা ঠিক আছে কিনা, সেটা জানার জন্য কিন্তু এই টেস্টটা কিন্তু দেওয়া হয়। এবং তারপর যেরকমটা বললাম যে এই টেস্টের পাশাপাশি যে ব্লাড গ্রুপ টেস্ট করতে দেওয়া হয়, যে ব্লাড গ্রুপ কী, তো এখানে দেখুন লেখা রয়েছে ব্লাড গ্রুপটা। তো এখানে দেখুন যে ব্লাড গ্রুপ অ্যান্ড আরএইচ ফ্যাক্টর, ব্লাড গ্রুপ অ্যান্ড আরএইচ ফ্যাক্টর, তো প্যারামিটার ব্লাড গ্রুপ আরএইচ ফ্যাক্টর মানে রক্ত গ্রুপই ও পজিটিভ রক্তের গ্রুপ, এবং নর্মাল হচ্ছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ, এটা কিন্তু পরিষ্কার বলা রয়েছে। এবং আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার ব্লাড গ্রুপটা ঠিক আমি বুঝলাম যে বিভিন্ন গ্রুপ থাকে, এ বি পজিটিভ মাইনাস এরকম, ও পজিটিভ ও মাইনাস থাকে, এ বি থাকে, তো এরকম, কিন্তু এখানে যে আরএইচ ফ্যাক্টর লেখা রয়েছে এটার মানেটা কি? তো মনে রাখবেন বন্ধুরা, এই আরএইচ ফ্যাক্টর সেটা হচ্ছে রক্তের রেসাস ফ্যাক্টর, যা এক ধরনের অ্যান্টিজেন অ্যাকচুয়ালি। তো রেসাস নামের বানরের লোহিত রক্তকণিকায় কিন্তু এই অ্যান্টিজেনটা রয়েছে। এই একই অ্যান্টিজেন পাওয়া যায় অনেক মানুষের রক্তের লোহিত রক্তকণিকাও। তাই এই রেসাস বানরের নাম অনুসারে কিন্তু এই ফ্যাক্টরকে কি বলা হয়, রেসাস ফ্যাক্টর নামেও কিন্তু ডাকা হয়। তো প্রধানত দুই ক্ষেত্রে আরএইচ ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আরএইচ নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট কোনো রোগীর দেহে আরএইচ পজিটিভ গ্রুপের রক্তের যদি সঞ্চালন ঘটানো হয়, মানে দেওয়া হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রোগীর দেহে প্লাজমায় আরএইচ নেগেটিভ অ্যান্টিবডি সৃষ্টি হয়। আর ওই রোগী যদি আবার পরবর্তীতে কখনো যদি এইচ পজিটিভ গ্রুপের রক্ত গ্রহণ করে, তাহলে আরএইচ নেগেটিভ অ্যান্টিবডির প্রভাবে ওই রক্তের লোহিত রক্তকণিকা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এতে বিভিন্ন অসুবিধা কিন্তু হতে পারে, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য অবশ্যই গ্রহীতা যদি পরবর্তীতে মানে যে রক্তটা গ্রহণ করে সে পরবর্তীতে যদি আরএইচ পজিটিভ রক্তের গ্রুপের রক্ত গ্রহণ না করে, তাহলে কিন্তু রক্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আর যদি আরএইচ নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট মহিলার সাথে যদি আরএইচ পজিটিভ রক্ত গ্রুপের কোনো পুরুষের যদি বিয়ে হয় এবং তাদের যে সন্তান জন্ম হবে, সেক্ষেত্রেও কিন্তু আরএইচ ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন জেনেটিকভাবে আরএইচ পজিটিভ অবস্থা আর আরএইচ নেগেটিভ অবস্থার উপর একটা প্রকট হওয়ায় ওই দম্পতির প্রথম যে সন্তান হবে সেটা কিন্তু আরএইচ পজিটিভ হবে। এই শিশু মাতৃগর্ভে থাকাকালীন সময়ে মায়ের রক্তে আরএইচ নেগেটিভ অ্যান্টিবডি সৃষ্টি হবে। প্রথমবার যখন গর্ভধান করবে সেই সময় নেগেটিভ অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে উৎপাদিত না হওয়ায় শিশুর কোনো ক্ষতি কিন্তু হয় না এবং ওই শিশু কিন্তু জীবিত থাকে। কিন্তু দ্বিতীয় বা পরবর্তী সময় আরএইচ পজিটিভ সন্তান ধারণকালে পূর্বে উৎপাদিত মায়ের রক্তে যে আরএইচ নেগেটিভ অ্যান্টিবডি অমরা মানে প্লাজেন্টার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে এবং ভ্রূণের লোহিত রক্তকণিকা কিন্তু ধ্বংস করতে থাকে। এতে কিন্তু ভ্রূণ বিনষ্ট হয়, তো গর্ভপাত ঘটে বা সদ্যজাত শিশুর কী হয়, মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে। এই অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে কিন্তু প্রচণ্ড রক্তাল্পতা মানে রক্ত শূন্যতা, রক্তের অভাব কিন্তু দেখা যায়। আর জন্মের পর কিন্তু এই জন্ডিস রোগটা কিন্তু দেখা যায়। তাই বিয়ের আগে সব সময় হবু বর এবং কনের রক্তের পরীক্ষা কিন্তু অবশ্যই করা দরকার। উভয়ই একই আরএইচ ফ্যাক্টর যুক্ত হওয়া উচিত, অর্থাৎ উভয় আরএইচ পজিটিভ আর নাহলে উভয় আরএইচ নেগেটিভ হওয়া উচিত। তাহলে কিন্তু কোনো রকম বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। তারপর দেখুন বন্ধুরা, ডাক্তারবাবু এই রুগীটিকে
হিমোগ্লোবিন টেস্ট করার পরামর্শ দিয়েছেন। হিমোগ্লোবিন সেটা সংক্ষেপে HB বলা হচ্ছে। তো হিমোগ্লোবিন কিন্তু একটা অক্সিজেনবাহী লৌহ সমৃদ্ধ মেটালোপ্রোটিন, যা আমাদের শরীরের লোহিত রক্তকণিকা বা RBCর মধ্যে কিন্তু থাকে। তো এই লোহিত রক্তকণিকার যেটা স্বাভাবিক মান সেটা হচ্ছে 11.5 থেকে 16.5 থাকা উচিত, কিন্তু সেক্ষেত্রে রয়েছে 6.5, মানে অনেকটা কিন্তু কম রয়েছে। এবং মনে রাখবেন যে হিমোগ্লোবিনের যে ইউনিট যেটা একক সেটা কিন্তু গ্রাম পার ডেসিলিটার দ্বারা কিন্তু উল্লেখ করা হয়, এবং পুরুষদের ক্ষেত্রে সেই মানটা কিন্তু একটু বেশি হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটাই কিন্তু প্রায় দাঁড়ায়। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম মানে রিপোর্ট পাওয়ার জন্য বা বোঝার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।